হাই এভরিওয়ান। তাহলে আগের ক্লাসে বলেছিলাম যে এই ক্লাসে দ্রবণ তাপ থেকে শুরু হবে। দ্রবণ তাপ থেকে যে পোর্শনটা বাকি আছে সেই পোর্শনটা থেকে খুব একটা কোশ্চেন হয় না, তাও এই দিকের পোর্শনের পর যে তাপ রাসায়নিক সূত্রসমূহ আছে, যেখানে ল্যাপ্লাস ল্যাভোসিয়ার সূত্র, হেসের সূত্র, ওই পোর্শনগুলো, ওখান থেকে কিন্তু কোশ্চেন ভালো রকমই হয়। ঠিক আছে, দ্রবণ তাপ, সম্পূরক দ্রবণ তাপ, লঘুকরণ তাপ, সম্পূরক লঘুকরণ তাপ, এই চারটা টপিক থেকে খুব একটা কোশ্চেন হয় না, বাট তারপরেগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। তাহলে দ্রবণ তাপ জিনিসটা কি? ধরো তোমার কাছে 1 মোল দ্রাব্য আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে 1 মোল দ্রাব্য আছে। তুমি ধরো এখানে 10 ml দ্রাবক দিলে, তাহলে এখানে একটা এনথালপির পরিবর্তন হবে বা তাপের পরিবর্তন হবে। ধরো তাপের পরিবর্তন x কিলোজুল বা x জুল সাপোজ। তুমি ধরো আরও ওখানে 20 ml দ্রাবক যোগ করলে তাপের পরিবর্তন y কিলোজুল। আরও ধরো 30 ml দ্রাবক যোগ করলে তাপের পরিবর্তন z কিলোজুল। এরপর ধরো 1 ml দ্রাবক যোগ করছো, দেখলে যে কোনো তাপের পরিবর্তন হয়নি। বোঝা গেল? তাহলে এখানে এই পরিমাণ তাপের পরিবর্তন হয়েছিল, তারপর একটা নির্দিষ্ট সময় পর দেখলে যে দ্রাবক যোগ করলেও তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই সময়ে বা এই দ্রবণ প্রস্তুতের সময় যে মোট তাপের পরিবর্তন হয়েছে সেটাকেই দ্রবণ তাপ বলা হয়। ঠিক আছে, এরপরে সমাকল বা সম্পূরক দ্রবণ তাপ। সমাকল বা সম্পূরক দ্রবণ তাপ, এখানে কি করা হয়? এখানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক আগেই নিয়ে নেওয়া হয়, তারপরে ওখানে 1 মোল দ্রাবক যোগ করা হয়। তাহলে সাপোজ তুমি এখানে ধরো 12 মোল জল নিয়েছো, 12 মোল জল। ঠিক আছে, এখানে তুমি কি যোগ করেছো? 1 মোল KCl। তোমাকে কিন্তু 1 মোলেই যোগ করতে হবে, তার বেশি যোগ করা যাবে না। তাহলে এখানে তাপের পরিবর্তন হবে বা এনথালপির পরিবর্তন হবে। এখানে ধরো 15.8 কিলোজুল এনথালপির পরিবর্তন হয়েছে। আরও একটা ক্ষেত্রে ধরো তুমি 12 মোল জলের জায়গায় 100 মোল জল নিয়েছো, 100 মোল জল, এখানেও তুমি 1 মোল KCl যোগ করেছো। 1 মোলের বেশি কিন্তু যোগ করা যাবে না। এর ফলে এনথালপির পরিবর্তন হয়েছে 18.4 কিলোজুল। ক্লিয়ার? তাহলে এই যে সমাকল বা সম্পূরক দ্রবণ তাপ, এই ক্ষেত্রে দ্রাবকটা আগেই নিয়ে নেওয়া হয়, তারপরে সেখানে 1 মোল দ্রাবক যোগ করা হয়, তার ফলে যে এনথালপির পরিবর্তন, এটাকেই বলা হবে সমাকল বা সম্পূরক দ্রবণ তাপ। তাহলে এখানে দ্রাবকটাকে আগেই নিয়ে নিতে হয়। তাহলে এখানে তুমি যখন সমাকল সম্পূরক তাপটা লিখবে, তখন তোমাকে দ্রাবকের পরিমাণটা উল্লেখ করতে হবে। কেন? কারণ দেখো, দ্রাবকের উপর নির্ভর করেই আমার এই ডেল্টা এইচের মানটা নির্ভর করছে। যখন 12 মোল জল ছিল বা 12 মোল দ্রাবক ছিল, ডেল্টা এইচ হচ্ছে 15.8। যখন 100 মোল জল ছিল, আমার দ্রবণ তাপ হয়েছে 18.4। তাই তোমাকে বলে দিতে হবে যে দ্রাবকটা কতটা আছে। ঠিক আছে, এরপরে লঘুকরণ তাপ। তাহলে লঘুকরণ তাপ মানে কি? তুমি দ্রবণটাকে লঘু করবে। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট দ্রবণ থাকবে, ওই দ্রবণে তুমি দ্রাবক যোগ করবে, দ্রাবক যোগ করলে দ্রবণটা হবে লঘু, দ্রবণটি লঘু হবে। তাই তো? এই লঘু করার ফলে যে এনথালপির পরিবর্তন, সেটাকে লঘুকরণ তাপ বলে। ক্লিয়ার? এরপরে সমাকল বা সম্পূরক লঘুকরণ তাপ হলো। তাহলে তোমার এখানে একটা ধরো দ্রাবক আছে, ঠিক আছে, ধরো 12 মোল জল আছে, সাপোজ আমি বলছি 12 মোল জল। এখানে তুমি একটা দ্রবণ যোগ করবে, যেহেতু লঘু করছো তোমাকে দ্রবণ যোগ করতে হবে। এই দ্রবণটাই কি? 1 মোল দ্রাব্য আছে, এরকম একটা দ্রবণ তোমাকে এখানে যোগ করতে হবে, তার ফলে এনথালপির যে পরিবর্তন। ক্লিয়ার? এখানে যদি 12 মোলের জায়গায় তুমি 100 মোল জল নিতে, এনথালপির পরিবর্তনটা আলাদা হতো। ধরো এখানে এনথালপির পরিবর্তন x কিলোজুল, দেখলে যখন তোমার 100 মোল জল আছে, সেখানে 1 মোল দ্রাবযুক্ত একটা দ্রবণ তুমি যখনই যোগ করবে, তখন এনথালপির পরিবর্তন দেখলে y কিলোজুল হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার সমাকল বা সম্পূরক দ্রবণ তাপ, লঘুকরণ তাপ। হয়েছে? আচ্ছা, এরপরে রূপান্তরের এনথালপির পরিবর্তন। তাহলে রূপান্তরের এনথালপির পরিবর্তন মানে কি? তাহলে যখন কোনো একটা মৌল বা কোনো একটা পদার্থ এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হবে বা পরিবর্তিত হবে, তার ফলে যে এনথালপির পরিবর্তনটা হয়। ধরো ফসফরাস সাদা অবস্থায় আছে, হোয়াইট, এখান থেকে ফসফরাস রেড হয়ে গেল, তাহলে সাদা ফসফরাস
লাল ফসফরাসে রূপান্তরিত হলো, এক রূপ আর এক রূপে রূপান্তরিত হলো। এর ফলে এনথালপির পরিবর্তন হলো 4.30 কিলোজুল পার মোল। ক্লিয়ার? তাহলে যদি লালটা সাদাতে রূপান্তরিত হয় তাহলে কী হবে, যেহেতু উল্টে দিয়েছি তাহলে ডেল্টা এইচের চিহ্নটা উল্টে যাবে, 4.30 কিলোজুল পার মোল, ওটা মাইনাস ছিল ওটা প্লাস হবে। ক্লিয়ার? এরপরে অ্যাটমাইজেশন এনথালপি, অ্যাটমাইজেশন এনথালপি। তাহলে অ্যাটমাইজেশন এনথালপি মানে কি, তুমি এখানে অ্যাটম বা পরমাণু তৈরি করবে। ক্লিয়ার? সেটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। হলো? তাহলে ধরো তুমি 1 মোল সোডিয়াম নিয়েছো, ঠিক আছে? 1 মোল সোডিয়াম নিলে এখানে তুমি যদি তাপ দাও কি হবে, ওই সোডিয়ামগুলো সব গ্যাসীয় অবস্থায় চলে যাবে, মানে অ্যাটমে পরিণত হবে। তাহলে এখানে সোডিয়ামগুলো সলিড অবস্থায় কি কাছাকাছি ছিল, যখন তুমি ওখানে তাপ দিলে এগুলো গ্যাসীয় অবস্থায় চলে গেল, মানে সোডিয়াম পরমাণুতে চারদিকে ঘুরে বেড়াচ্ছে গ্যাসীয় অবস্থায়। তাই এই সলিড থেকে গ্যাসে নিয়ে যাওয়ার জন্য তোমাকে তাপ দিতে হবে। তাহলে এই জন্য যে পরিমাণ তাপ দিতে হয় ওটাকে বলা হয় অ্যাটমাইজেশন এনথালপি, মানে অ্যাটমে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ দিতে হয় এটাকে কি বলছে, অ্যাটমাইজেশন এনথালপি। এরপর ধরো CH4 আছে তোমার কাছে, তো তুমি যদি এটাকে তাপ দাও কি হবে, কার্বনে পরিণত হবে আর 4টা হাইড্রোজেনে পরিণত হবে। তো 1 মোল কার্বন অ্যাটম, 4 মোল হাইড্রোজেন অ্যাটম। তাহলে এখানে ধরো এনথালপির পরিবর্তন হয়েছে সাপোজ 1665 কিলোজুল পার মোল হয়েছে। তাহলে 1 মোল CH4-এ যে পরিমাণ তাপ দিয়ে 1 মোল সি আর 4 মোল এইচ উৎপন্ন করা হয়েছে তার মান 1665 কিলোজুল পার মোল হলো। এরপরে তাপ রাসায়নিক সূত্র। তাহলে তাপ রাসায়নিক সূত্র কী আছে, দুটো সূত্র আছে, একটা হচ্ছে ল্যাপ্লাস ল্যাভোইসিয়াস সূত্র আর একটা হচ্ছে হেসের সূত্র। ঠিক আছে? এবারে ল্যাপ্লাস ল্যাভোইসিয়াস সূত্রের অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা আগে করেছি। তাহলে ল্যাপ্লাস ল্যাভোইসিয়ার, ঠিক আছে, এই সূত্রটা কি বলছে, এই সূত্রটা বলছে যে কোনো বিক্রিয়া তাপ যা হবে ওই বিক্রিয়াটা তুমি যদি বিপরীত দিকে ঘটাও তাহলে বিক্রিয়া তাপের মানটা একই থাকবে কিন্তু চিহ্নটা আলাদা হবে। মানে ধরো এ থেকে বি, এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ বা এনথালপির পরিবর্তন এক্স কিলোজুল পার মোল। তুমি যদি বিক্রিয়াটাকে বিপরীত দিকে লিখো মানে বি থেকে এ লিখো, মানে ঘুরিয়ে লিখো, তাহলে বিক্রিয়া তাপ কী হবে, মানটা সেম থাকবে শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -x কিলোজুল পার মোল। 2 নম্বর হেসের সূত্র, হেস ল। তাহলে হেসের সূত্র কি বলছে, তাহলে কোনো একটা বিক্রিয়া যদি একটা ধাপে সম্পন্ন হয় তাহলে এনথালপির যে পরিবর্তন হবে ওই বিক্রিয়াটাই যদি একাধিক ধাপে সম্পন্ন হয় তাহলে মোট যে এনথালপির পরিবর্তন তার সাথে সমান। মানে ধরো এ থেকে বি, এটা বিক্রিয়ক পদার্থ, বিটা বিক্রিয়াজাত, এখানে এনথালপির পরিবর্তন ধরো ডেল্টা এইচ হয়েছে। তাহলে এই এনথালপির পরিবর্তনটা কার সাথে সমান হবে, এই বিক্রিয়াটা যদি একাধিক ধাপে হয়, ধরো এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে বি, তাহলে এখানে অনেকগুলো ধাপের মাধ্যমে এ থেকে বিতে গেল। তাহলে এই প্রথম ধাপে মানে এ থেকে সিতে ধরো এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ 1, এখানে ধরো ডেল্টা এইচ 2, এটা ডেল্টা এইচ 3, এটা ডেল্টা এইচ 4। কী বললাম যে একটি ধাপে এনথালপির যে পরিবর্তন হবে সেই মানটা একাধিক ধাপে মোট যে এনথালপির পরিবর্তন তার সাথে সমান। মানে ডেল্টা এইচ সমান ডেল্টা এইচ 1, ডেল্টা এইচ 2, ডেল্টা এইচ 3, ডেল্টা এইচ 4। এটা হচ্ছে হেসের সূত্র। ঠিক আছে? আচ্ছা, এরপরে হেসের সূত্রে কিছু অ্যাপ্লিকেশান আছে, ওটা একটু নিজেরা ট্রাই করবে। হ্যাঁ, সবই পারবে, সলিউশান তোমাদের করিয়েও ছিলাম। আচ্ছা, এরপরে যাচ্ছি বর্ন হেবার চক্র আর ল্যাটিস শক্তিতে। বর্ন হেবার সাইকেল অ্যান্ড ল্যাটিস এনার্জি। ঠিক আছে? তাহলে ধরো তোমার কাছে একটা ধাতু আছে সলিড অবস্থায়, এখানে তুমি একটা গ্যাস দিয়েছো। এবারে ½ কেন দিয়েছি, কারণ একটা মেটাল নিয়েছি, ধরেছি তার অক্সিডেশন স্টেট মানে জেনারেল অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তাহলে তুমি যেহেতু এখানে হ্যালোজেন নিয়েছো, হ্যালোজেনটা -1 হিসাবে থাকতে চাই, তার জন্য আমি ½ নিয়েছি যাতে আমি ওখান থেকে একটাই x- পাই আর কি। ঠিক আছে? তাহলে এই দুটোর থেকে
তুমি যদি ডাইরেক্ট এমএক্স তৈরি করতে চাও, এমএক্স, যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাকে বলা হয় ডেল্টা এইচ ফর্মেশন। নির্গত হচ্ছে বলে নেগেটিভ সাইন। ক্লিয়ার? এরপরে তুমি এই এমএক্সটাকে আরও ঘুরিয়ে ঘুরেও তৈরি করতে পারো। কীরকমভাবে? তাহলে এখানে মেটালটা হলো সলিড ফর্মে ছিল, এই মেটালটাকে তুমি গ্যাসীয় ফর্মে নিয়ে গেলে বা গ্যাসীয় আকারে নিয়ে গেলে, তাহলে এই জন্য যে পরিমাণ শক্তি দিতে হয় এটা কি বলে? ডেল্টা এইচ এস। এস মানে সাবলিমেশন। তাহলে সলিড থেকে গ্যাসের জন্য যে পরিমাণ শক্তি লাগে সেটাকে ডেল্টা এইচ সাবলিমেশন বলা হয়। এরপরে এই গ্যাস থেকে তুমি এর ক্যাটায়ন তৈরি করবে, মানে এম প্লাস তৈরি করবে। তাহলে গ্যাসীয় পরমাণু থেকে তার ক্যাটায়নে তৈরি করতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হয় সেটা কি বলে? আয়নাইজেশন এনার্জি। ক্লিয়ার? তাহলে আমি এম প্লাস পেয়ে গেছি। এরপরে হাফ এক্স টু, তাহলে এই এক্স টুর মধ্যে বন্ধন আছে, এক্স বন্ধন এক্স, ওইটাকে ভাঙার জন্য যে পরিমাণ শক্তি দিতে হয় সেটাকে বলা হয় এনথালপি অফ ডিসোসিয়েশন। তাহলে হাফ ডেল্টা এইচ ডি কেন দিচ্ছি? কারণ হাফ এক্স টু আছে, তাহলে এক্স টুকে ভাঙতে শক্তি লাগে ডেল্টা এইচ ডি, তাহলে হাফ এক্স টুকে হাফ ডেল্টা এইচ ডি। তাহলে এখান থেকে কী পাবো? এক্স পেয়ে যাব। ক্লিয়ার? এরপরে এখান থেকে এক্স মাইনাস তৈরি করতে হবে। তাহলে কোনো একটা গ্যাসীয় পরমাণু থেকে তার অ্যানায়ন তৈরি করতে গেলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে কি বলে? ইলেকট্রন এফিনিটি। তাহলে এম প্লাস এক্স মাইনাস আমি পেয়ে গেছি। তাহলে এই এম প্লাস এক্স মাইনাস মানে ধাতব ক্যাটায়ন আর অ্যানায়ন থেকে আমি যদি কোনো একটা কঠিন তৈরি করতে চাই, যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে কি বলে? ল্যাটিস শক্তি। এটা আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছিলাম। তো এখান থেকে আমি কি বলতে পারি যে এই যে মাইনাস ডেল্টা এইচ এফ মানে আমি ডাইরেক্ট যে এমএক্সটা তৈরি করেছিলাম তার মানটা এই যে এতগুলো ধাপে আমি তৈরি করলাম এমএক্সটাকে এর যোগফলের সাথে সমান। মানে এখান থেকে কী লেখা যায় যে মাইনাস ডেল্টা এইচ এফ এটা সমান প্লাস ডেল্টা এইচ এস প্লাস আইই প্লাস হাফ ডেল্টা এইচ ডি মাইনাস ইএ মাইনাস ইউ। তো এখান থেকে ল্যাটিস শক্তির মানটা ইজিলি পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। মানে এখান থেকে তুমি যদি লিখতে চাও যে ডেল্টা ইউ এর মানটা কত বা ইউ এর মানটা কত, কীভাবে লিখবে? ইউটাকে এদিকে নিয়ে আসবে, ডেল্টা স্টেপে নিয়ে যাবে। তাহলে ইউ সমান ডেল্টা এইচ এফ। ক্লিয়ার? এরপরে একটা নিউমেরিক্যাল দেখো এখানে করানো আছে, তাহলে যেইভাবে নিউমেরিক্যালগুলো করতে বলেছিলাম সেইভাবেই করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ডেল্টা এইচ সংক্রান্ত যে নিউমেরিক্যালগুলো আছে এগুলো কিন্তু সবই সহজ, কোনো একটাও জটিল নেই কিন্তু। জাস্ট রিয়েকশনগুলোকে ঘুরিয়ে গুণভাগ যোগ বিয়োগ করে লিখতে হবে, তোমাদের যেটা আমি করিয়েছি ক্লাসের মধ্যে বসিয়ে। আচ্ছা, এরপরে বন্ধন বিয়োজন শক্তি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ঠিক আছে? তাহলে বন্ধন বিয়োজন শক্তি মানে কি? তুমি এক মোল সমযোজী বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তি ব্যবহার করবে বা এক মোল সমযোজী বন্ধনকে ভাঙার জন্য যে পরিমাণ শক্তি লাগে সেটাকেই বন্ধন বিয়োজন শক্তি বলে। ধরো Cl2, তো Cl2-র আগে এক আছে মানে এক মোল Cl2 আছে, তো Cl2-র মধ্যে Cl আর Cl-এর মধ্যে বন্ধন আছে, হলো। এটা যদি ভাঙা হয় কি উৎপন্ন করবে? দুটো Cl উৎপন্ন করবে। তাহলে এর জন্য যে পরিমাণ শক্তি লাগে যেটার মান 248 কিলোজুল পার মোল হয়, মানগুলো মনে রাখার দরকার নেই। প্লাস মানে কি? ডেল্টা এইচের মানটা প্লাস মানে তাপগ্রাহী, মানে তাপ দিতে হচ্ছে। এরপরে ধরো O2, তাহলে O2 এর মধ্যেও বন্ধন আছে, এর যদি ভাঙো দুটা ও উৎপন্ন হবে, এখানে ডেল্টা এইচের মান হয় প্লাস 498 কিলোজুল পার মোল। ক্লিয়ার? তাহলে এক মোল সমযোজী বন্ধনকে ভাঙার জন্য যে পরিমাণ শক্তি লাগছে সেটা হচ্ছে তোমার বন্ধন বিয়োজন শক্তি। এরপরে বহু পরমাণুকের ক্ষেত্রে তুমি বন্ধন বিয়োজন শক্তি কী করে বের করবে? বহু পরমাণু, ধরো NH3, তাহলে এর বন্ধন বিয়োজন শক্তি তোমাকে বের করতে হবে। তাহলে NH3-তে 3টে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে, তো প্রথম ধাপে কি করবে? তুমি একটা বন্ধনকে ভাঙবে, তাহলে কি পাবে? এটা পেলে, এখানে কিছু শক্তি উৎপন্ন হবে। তারপরের ধাপে আরও একটা বন্ধনকে ভাঙবে, তাহলে HN প্লাস H, এখানেও কিছু পরিমাণ শক্তি বেরোবে। এরপরের ধাপে
লাস্ট যে বন্ধনটা ওটাকে ভেঙে দেবে, তাহলে N প্লাস H, ডেল্টা H3। তাহলে তিনটে বন্ধন ছিল, তিনটে ধাপ আমি ভাঙলাম। কারণ কি, প্রথমে বন্ধনটা ভাঙতে যে পরিমাণ শক্তি লাগবে, পরের বন্ধনটা ভাঙতে কিন্তু সে পরিমাণ শক্তি লাগবে না, তারপরে বন্ধনটা ভাঙতেও কিন্তু আলাদা পরিমাণ শক্তি লাগবে। তাহলে তিনটে আমি মান পেয়েছি। তাহলে বন্ধন বিয়োজন শক্তি এটা সমান কত হবে, ডেল্টা H1, ডেল্টা H2, ডেল্টা H3/3। কেন, তিনটে বন্ধন ছিল। তাহলে একইভাবে CH4 ট্রাই করবে, যে এখানে কি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বন্ধন শক্তি হয়েছে। তাহলে ওই যে বন্ধন বিয়োজন শক্তি পেলাম, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এর গড় মানকেই বন্ধন শক্তি বলে। এর গড় মানকে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি বলে। হলো, তাহলে যেটাই বন্ধন বিয়োজন শক্তি সেটাই হচ্ছে বন্ধন শক্তি। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি বলি যে NH3-র ক্ষেত্রে বন্ড এনার্জি কত, কীভাবে বের করবে, তাহলে ডেল্টা H1, ডেল্টা H2, ডেল্টা H3/3, এটা হচ্ছে বন্ধন শক্তি। হয়েছে? আচ্ছা, এরপরে ধরো একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ হয়। এরপরে ধরো এরকম কেসটা আছে, এ এখান থেকে ধরো বি হচ্ছে সাপোজ, ঠিক আছে। এর বন্ধন শক্তি দেওয়া আছে x kJ/mol, এটা ধরো 2, এখানে y kJ/mol। তোমাকে বলেছে এই বিক্রিয়ার ফলে এনথালপির পরিবর্তন কত। শুধুমাত্র এই ক্ষেত্রেই আগে বিক্রিয়ক থাকে, তারপরে বিক্রিয়াজাত থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী ছিল, আগে বিক্রিয়াজাত মাইনাস বিক্রিয়ক। তাহলে এখানে সামেশন অফ বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস সামেশন অফ বিক্রিয়াজাতের মোট বন্ধন শক্তি। তাহলে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মানে কি, এখানে এ আছে, কটা আছে, একটাই আছে, তাহলে এক্স, মাইনাস বিক্রিয়াজাত মানে কি, বি কটা আছে, দুটো, তাহলে 2y, তাহলে এক্স মাইনাস 2y। ক্লিয়ার? এরপরে নিউমেরিক্যালগুলো দেখবে, একটু ট্রাই করবে। সলিউশন তো সব করিয়ে দিয়েছিলাম, এগুলো নতুন করে কিছু বলার নেই। তাহলে এখানেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের পুরো পোর্শনটা শেষ হলো, ঠিক আছে। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।